নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমি কোনো দিনই দাঁড়াতে পারবো না কোনো দিনই দাঁড়াতে। তো তাই জন্য আপনাদের সাহায্য আমার একান্তই দরকার। আর যারা এর মধ্যেই আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ করি। সকাল থেকে উঠে যা যা করি আমি সেটা ছোট ছোট ফ্রেমে ধরে রাখি, কিন্তু বিকেলবেলা কি কি করি বিকেলবেলা পর্যন্ত সেগুলোও ধরে রাখি, সেগুলো ভালো মতো বলা হয় না। জানেন তো, মা চলে যাবার পর থেকে অসুবিধে আমার ঘাড়ে চেপে বসেছে। আর এটাই স্বাভাবিক, কারণ আমি একা। আমার মা ছাড়া আমার আর এই পাশে থাকার মতো কেউ নেই। তবে জানেন তো, আমার পাশে কিন্তু ছর্দি ঠিক মায়ের মতোই থাকে। কিন্তু বললে তো হয় না, সে একটা অন্য সংসারে থাকে এবং সে অনেকটা দূরেই থাকে। এই দূরত্বের জন্য সবসময় যে আমার ছায়াসঙ্গী হয়ে থাকবে সেটাও তো আশা করা অনুচিত, আর সেটা সম্ভবও নয়। কিন্তু এই যে সবসময় আমার সঙ্গে ছায়াসঙ্গী হয়ে থাকতো, এটা কিন্তু কেবলই আমার মা ছিল। সেই ছায়াসঙ্গীটা, সেই ছায়াটা আমার মাথার ওপর থেকে উঠে গেল। তো তাহলে কি হতে পারে একটা একা মানুষ কোলে একটা ছোট বাচ্চা নিয়ে, সেটা কিন্তু আপনারা যারা মননশীল মানুষ তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার পরিস্থিতিটা কী হয়। তো কি করব বলুন, এই নিয়েই আমাকে চলতে হচ্ছে। মনকে বোঝাই যে পরিস্থিতি আমাকে শিক্ষা দিচ্ছে, আর পরিস্থিতি আমাকে সব সময় শিক্ষা দিয়ে এসেছে। আমার কিন্তু জানেন তো, ছোট থেকে কোনো দিনই খাওয়া পড়া, ভালো কিছু প্রসাধন, যা কিছু ভালো আমার কিন্তু কোনো কিছুর অভাব হয়নি। কিন্তু কি জানেন, কাছের মানুষগুলোর বড় অভাব। সেই কাছের মানুষগুলোই কিন্তু আমার থেকে দূরে সরে যায়। আর যখন মা বাবা মাথার ওপর থেকে চিরতরে চলে যায়, তো তখন যে কি কষ্ট কি দুঃখ সেটা যার যায় শুধু সেই জানে। আর আমার তো মা আমাকে ছায়া সঙ্গীর মতো সব করে রাখতো। নিজে ইদানিং করে ভালোভাবে হাঁটাচলা করতে পারতো, ভালোভাবে করতে পারতো না বলবো না, কিন্তু শরীরে শক্তিটা অনেকটা কমে এসেছিল। কিন্তু তার উপরেও আমার জন্য যা করতো তাতে তো আমার অনেকটা হেল্প হতো। মনে হয় যে তাকে আমি বেশি করাইনি তো, কিন্তু আমি কোনোদিনই মায়ের ওপর কিছু দাবি করিনি। মা কিন্তু যা করেছে নিজের ইচ্ছাতে করেছে, এবং যেহেতু মা তো আমার কষ্ট দেখে থাকতে পারতো না বলেই এসে করতো। আর নিজের মা বলেই এটা করে, অন্য কারোর মা হলে এটা আশা করাই যায় না। তো আমি বলবো না, অনেকেরই শাশুড়ি আছে মায়ের থেকেও অনেক বেশি করে। তো আমি বলবো না, সেটা তাদের ভাগ্য, এবং হোক ঘরে ঘরে যেন এই রকম শাশুড়িই হয়। তাহলে আমার মতো এত কষ্ট অন্তত কাউকে পেতে হবে না। আবার অনেক মেয়ে আছে জানেন তো, যারা শাশুড়ির কাছ থেকে পরিষেবা নিয়ে নেয় কিন্তু নিয়েও সেটা অস্বীকার করে। আমি কিন্তু তাদের বলবো যে অবশ্যই শাশুড়ির কাছ থেকে যারা পরিষেবা নিচ্ছেন, অল্প হলেও নিয়েছেন, অল্প হলেও যদি তারা কাজে লেগে থাকে, তাদের পরিষেবাটা কিন্তু অস্বীকার করবেন না। কারণ জানেন তো, কোনো একটা জায়গা আছে, সেটা আমরা স্বীকার করি আর না স্বীকার করি, সেখানে কিন্তু সব সময় সব কিছু ক্যাচ হচ্ছে। সেই জিনিসটা কিন্তু আপনার কাছেও ফিরে আসবে। কিন্তু আমি গলা উঁচু করেই বলতে পারি যে আমার মা আর ছর্দি ছাড়া আমার দুঃসময়ে কিন্তু পাশে আর কেউ দাঁড়ায়নি। আর আমার আর দুই দিদিকে আমি বলবো না, কারণ ওদের সঙ্গে আমার এতটাই দূরত্ব, এতটাই ওদের সঙ্গে, মানে ওরা থাকে সোনারপুরে, আমি থাকি সরসুনায়। ওখান থেকে ওরা এসে আমার জন্য কিছু করবে সেটাও কিন্তু আশা করা যায় না, কারণ সেটা সম্ভব নয়, অসম্ভবের মধ্যেই পড়ে। প্রায় প্রবাসে থাকা যেরকম, আর এই এতটা দূরত্বে থাকাটাও তাই। কিন্তু তবুও আমার যখন বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, মেজদি, আমার বড়দি, সবাই এসেছে, কিন্তু ছর্দির মতো অতটা করতে না পারলেও এসেছে, দাঁড়িয়েছে, এইটুকুই অনেকটাই হেল্প। তো আমি এখন কি করব? আর আমার ছেলেটা ঘুমিয়ে থাকে, আর আমি মায়ের ভরসায় বিকেলবেলা করে রোজই করতাম যে মা আমার ছেলের পাশে শুয়ে থাকতো। কারণ কি জানেন তো, ও হুট করে ঘুম থেকে উঠে পড়লে না খুব ভয় পায়। বাচ্চা ছেলে তো,
তো কেউ না থাকলে একটু ভয় পায়, কাঁদে। তো আমার মা থাকলে আমার একদম নিশ্চিন্ত ছিল যে আমার মা আছে। ও মাকে দেখে চুপ করে যেত, আবার এদিক ওদিক করে ঘুমিয়ে পড়তো যে কেউ একজন পাশে আছে। এখন যে সেই ভরসাটা নেই, হুট করে কখনো কেঁদে উঠবে, হয়তো রুটিটা সেঁকতে শুরু করেছি ও কেঁদে উঠলো, তখন আমি না রুটি ফেলে যেতে পারছি না ওকে কান্না থামাতে পারছি, এমনও অবস্থা হয়ে যায়। তাই জন্য আমি এখন ঠিক করলাম যে ও যখন ঘুমোয়, সবে সবে ঘুমোবে, তো তখন আমি ঠিক কাজগুলোকে সেরে নেব। কারণ কি জানেন তো, ও যখন সবে সবে ঘুমোবে তখন যদি আমি কাজগুলোকে না সেরে নিই, ও কিন্তু 1 ঘন্টার ভেতরে আবার মানে 1 ঘন্টা পর যদিও চোখ খুললে 1 ঘন্টা পর, কিন্তু এই 1 ঘন্টার ভেতরে যদি আমি সমস্ত কাজগুলো আমার সেরে নিতে পারি, তাহলে ও এখন ঘুম থেকে ওঠার আর কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমি সমস্ত কাজগুলো করে নিতে পারবো। এই ভেবেই আমি কাজে নেমে পড়ি। আর দেখি ঠিক সেটাও হয়। কারণ ও যখন সবে সবে ঘুমোয়, গভীর ঘুমে থাকে, তো 1 ঘন্টা ও কিছু করে না। আর তারপরে ও একটু চোখ খুলে একটু নড়াচড়া করে, তখন আমি পাশে থাকি, তখন আর অসুবিধে হয় না। আবার নড়াচড়া করে ও ঘুমিয়ে পড়ে। ওর কতটা ঘুমের দরকার সেই অনুযায়ী ওকে আমি ঘুম থেকে তুলি। তো এই 1 ঘন্টায় আমি কিভাবে কাজ করি সেটাই আপনাদের কাছে আজকে আমি দেখাচ্ছি। কিভাবে কাজ করি দেখুন, খাওয়া দাওয়া করার পর ওকে ঘুম পাড়াই, কিন্তু আমারও চোখ দুটো না ঘুমে বুজে আসে। তখন আর পারি না, কোন সকালে উঠি, উঠে না আমি এতটাই পরিশ্রম করি যে আমার একটা সেকেন্ডও রেস্ট নেওয়ার টাইম থাকে না। ওকে স্কুলে পাঠানো, তারপরে আবার থাকে বাসন মাজা, আগের দিন যে খেয়েছি সেই বাসনগুলো তো থাকেই, সেইগুলো করা, তারপরে গ্যাস মুছে সব কিছু করে আসি। সবগুলো করতে করতে না অনেকটা টাইম চলে যায়। তো সেই জন্য কি হয়, সব কিছু করে আমার তো আর রেস্টের সময় হয় না। আর ওকে যখন আমি চান টান করে এসে আমিও খাই, ওকেও খাওয়াই, খেয়ে ঘুম পাড়াই, তারপর চোখটা বুজে আসে। কিন্তু জানেন, রেস্ট নেওয়ার মতো পরিস্থিতি আমার কাছে নেই। ও যেই ঘুমিয়ে পড়লো, আমি চলে এলাম। এবার এখানে যা রান্না করেছিলাম সকাল থেকে, সেই সব হাঁড়ি ফাঁড়িগুলো সমস্ত ছিল, সমস্ত কিছু মানে সরিয়ে গ্যাস পরিষ্কার করে এবার আমি করে নিয়েছি কি রুটি। রুটিটা তো রাত্রিবেলা লাগে। দেখুন, খাওয়ার নিয়ম হচ্ছে 40 মিনিট থেকে 1 ঘন্টা রান্না করার পরেই খেতে হয়, কিন্তু আমার কপালে সেসব আর হবে না। আর সেসব এখন মানে করা সম্ভবও নয়। কারণ কি, এত ছোট বাচ্চা নিয়ে আমি একা তো পেরে উঠবো না, এত কিছু নিয়ম মানলে আমায় না খেয়ে বসে থাকতে হবে। তো যাই হোক, যখন পারবো তখন নিশ্চয়ই করার চেষ্টা করব, কারণ এটা তো স্বাস্থ্যসম্মত। আর কেউ এটা বেঁধে দেয়নি, যে যার ইচ্ছা মতোই করতে পারে। তো আমি সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি করেছি কি, আলু ছাড়িয়ে রেখেছি, আর আটা মেখে রুটিটা করে আর দুটো রুটি ভিজিয়ে দিয়েছি। কারণ কি জানেন তো, দুটো রুটি করেছি কারণ কি, একটা ওকে সন্ধেবেলা খাওয়াবো আর একটা খাওয়াবো রাতে। ও তার মধ্যে থেকেও কতটা খাবে সেটাও সন্দেহ, তবুও আমি করেছি, করে আর চাপা দিয়ে রেখেছি, আর আমার রুটিটাও আমি চাপা দিয়ে রেখেছি। আর কিছুটা আমি এই আনাজ কেটে নিয়েছি। আ বা ধরুন বেগুন, ফুলকপি আর আলু দিয়ে আজকে বিকেলবেলার তরকারি করব, আর মাছ দিয়ে। আর সেইটা আনাজটা তো কেটেই নিয়েছি, আর কিছুটা আমি আলুও ছাড়িয়ে রেখে দিয়েছি পরের দিনের জন্য। কারণ কি জানেন তো, পরের দিন সকালবেলা উঠেই যে ব্রেকফাস্টটা করব না, সেই আলুটাই বড্ড ঝামেলা করে, মানে খোলা থাকে তো ওটা ছাড়াতেই অনেকটা টাইম লেগে যায়। তাই আমি করি কি, যে আলুটা যাতে ছাড়িয়ে রাখলে অনেকটা সুবিধে হয়, সেই জন্য আমি আলুটা ছাড়িয়ে রেখে দিয়েছি। রুটিও হয়ে গেছে। এর মধ্যে করে নিয়েছি কি, আমি আগে বাসনগুলো মেজে নিয়েছি। কারণ জলের কাজ তো, আবার এই বাড়িতে আরও লোকও থাকে, তারা উঠে আবার তাদের কলের কাজ করবে। তো তখন আমি যদি কলটা ফাঁকা না রাখি আর এদিকেও আমি কাজটা না করতে পারি, তাহলে কিন্তু সব কাজই একসাথে, মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। একসাথে সব কাজ করতে তো পারবো না, ওই জন্য আমি আগে বাসনটা মেজে নিলাম, নিশ্চিন্ত, কলের কাজ হয়ে গেল। এবার আমি বসিয়ে দিলাম রাত্রিবেলার তরকারি। ফুলকপি, আলু, বেগুন দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব, কারণ আমরা রুটিতেও মাছ খাই। আর রুটিতে মাছ খেতে না ভীষণ ভালো লাগে, আমাদের এটা অভ্যাস। আমাদের মা বাবারা এটা তৈরি করেছে আমাদের। কারণ কিছু থাকুক আর না থাকুক, যদি একটু মাছ থাকে তাহলেই আমাদের খাওয়া হয়ে যায়। তো আমি এই তরকারি দিয়ে, মাছ দিয়ে তরকারি আজকে রান্না করব।
আর রুটি। আর বিকেলবেলা এই তরকারির আলু আর মানে কপি বেগুন যা আছে আনাজ সেইটা তুলে দেবো ঝোলটা ছাড়া, কারণ কি সামান্য ঝালও আমার বাচ্চা খেতে পারে না। তাই জন্য ওর জন্য করব কি, শুধু মাছ আর এই আনাজগুলো একটা একটা তুলে ওই রুটির সাথে একটু একটু করে দিলে ও খেয়ে নেয়। তারপরে আমার আরও কাজ থাকবে, ও উঠে পড়ার পরে একটু হয়তো বিশ্রাম নেবো কি নেবো না, তারপরেই ওকে তুলে খাওয়াতে হবে। আর ওর খাওয়া মানেই জানেন তো 1 থেকে 1.5 ঘন্টার আগে হবে না। ওকে খাওয়াতে হবে, ওকে ফ্রেশ করাতে হবে, তারপরে ওকে পড়াতে বসাতে হবে। আবার কোনো দিন একটু ছাদেও নিয়ে যাই, ছাদে নিয়ে ওকে মানে পুরো টাইমটাই ওকে দিতে হবে। তাই জন্যই আমি করি কি, আগে থেকে সব রান্নাবান্না করে নিই। আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবই হয়ে গেল। এই 1টা ঘন্টার মধ্যে আমি কিন্তু বাসন মাজা, রুটি করা, তরকারি করা, এবং তরকারি করেও আমায় কিন্তু গ্যাসটা মুছে রাখতে হবে। কারণ পরের দিন সকালবেলা আমি আমার দিব্যসোনাকে যে ওটস করে দিই বা ছাতু টাকে একটু ঘি দিয়ে ভেজে দিলে ও খেতে পছন্দ করে, সেইটা করেই যাই হোক আমি করতে পারবো। তো তাই জন্যই আমাকে সমস্তটা করে নিতে হবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার 1 ঘন্টার ভেতর দেখুন সমস্ত রান্না হয়ে গেল। এখন আমি নিশ্চিন্ত যে আমার দিব্যসোনা উঠে গেলেও আমার আর চিন্তা নেই, আমি ওর সঙ্গে সময় দিতে পারবো। ও একা একা শুয়ে শুয়ে কাঁদবে না। আমি পুরোপুরি চিন্তামুক্ত হয়ে গেলাম। তরকারিটা এবার নামিয়ে ফেলবো। তো আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিও। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।